This is the most important slide that I want to present it today. For the government, for the university, for the institution. আমরা শুধু শুধু আমাদের গ্র্যাজুয়েটদের দোষ দিয়ে তো লাভ নাই। তাদের কি দোষ? তারা কিছু জানে না বলেই তো তারা আপনার কাছে যাচ্ছে। আপনি তাকে যেমন তেমন করে বের করে দিয়ে বলেন সব দোষ ওদের, ওরা পড়াশোনা ঠিক মতো করে নাই। হোয়ার ইজ ইউর সিস্টেম? পড়াশোনা করবে কিভাবে? আপনার কাছে সিস্টেম আছে যে সিস্টেমটা ওকে কেপেবল, এমপ্লয়েবল হতে সাহায্য করছে? নো, নাই। আসসালামু আলাইকুম, আমি ডক্টর কে এম হাসান রিপন। আমি স্কিল অ্যান্ড এমপ্লয়াবিলিটি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি প্রায় গত 25 বছর, এবং আমার পিএইচডিও মূলত এমপ্লয়াবিলিটি ডেভেলপমেন্ট নিয়ে। আমি এমপ্লয়াবিলিটির একটা ইকোসিস্টেম মডেল আমি ডেভেলপ করার জন্য রিসার্চ করেছি। সো আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ ওয়েবিনারে, অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট যারা এই ওয়েবিনারটি আয়োজন করেছে। আমার একটা ছোট্ট থট আছে, যে থটটা আমি আপনাদের সবার সঙ্গে শেয়ার করতে চাই। বেসিকলি এটা একটা ফুড ফর থট হবে আপনাদের জন্য, বিশেষ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিজ, পলিটেকনিকের অথরিটি যারা আছেন তাদের জন্য, পাশাপাশি পলিসি মেকারস এবং গভর্নমেন্ট। আমি হয়তো ডিটেল আলোচনা করব না, বেশ কিছু স্লাইড আমি আপনাদের সামনে উপস্থাপন করব, অ্যান্ড দেন আমি এক ওয়ে ফরওয়ার্ড দেখাবো যে আমাদের কি করণীয়। তো আমি শুরুতেই যেই স্লাইডটি আপনাদের সবার সামনে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চিন্তাটা এসেছে যে ফ্রম আলেকজান্ডার টু টুডে। আমরা সবাই আলেকজান্ডার দ্য গ্রেটকে চিনি, জানি, তার জীবনী আমরা পড়েছি, আমিও কিছুদিন আগে পড়ছিলাম। অ্যান্ড দেন আমি দেখলাম যে আলেকজান্ডার দ্য গ্রেট শুধুমাত্র নলেজের ওপর বেস করে কিন্তু তার এই গ্রেটনেসের আর্কিটেক্টটা হয়নি, এটার পেছনে একটা ইঞ্জিনিয়ারিং ছিল। দ্যাটস ওয়াই আমি এখানে এই স্লাইডটাতে বলেছি যে গ্রেটনেস ইজ নট বর্ন, ইট ইজ ইঞ্জিনিয়ার্ড। এই পার্টিকুলার লাইনটা আমার খুব ফেভারেট, এবং আমি এটা যখন কাজ করছিলাম তখন আমার কাছে মনে হয়েছে আলেকজান্ডারের ক্ষেত্রে তার গ্রেট হওয়ার পেছনের প্রসেসটা কেমন ছিল, এবং যুগ যুগ ধরে সেই 2000 বছর আগের প্রসেস আমরা এখন ভুলে গেছি। বিশেষ করে আমরা বাংলাদেশে তো এটা চর্চা আমাদের নেই। সো আমার লাইনটা হচ্ছে এখানে এটাই, দ্য গ্রেটনেস ইজ নট বর্ন, ইট ইজ ইঞ্জিনিয়ার্ড। নাও কিভাবে? আমি যখন আলেকজান্ডার দ্য গ্রেটের হিস্টোরি পড়ছিলাম, তার শৈশব কাল থেকে তার বেড়ে ওঠার সময়টা যখন আমি বেসিকলি আমি স্পটলাইট করলাম, তখন দেখলাম যে আলেকজান্ডার একদিনে হয়নি। তিনি যখন শৈশবে আছে, ধরেন 10 থেকে 15 বছর, এই সময়ে তার বাবা ফিলিপ দ্য সেকেন্ড অফ, মানে আপনি জানেন তিনি ম্যাসেডনের এম্পায়ার ছিলেন, কিং ছিলেন। তো তিনি কি করলো, হিস্ট্রির ওয়ান অফ দি গ্রেটেস্ট ফিলোসফার অ্যারিস্টোটলকে সে আপনার রিক্রুট করেন অ্যাজ আ মেন্টর ফর আলেকজান্ডারের টিউটার হিসেবে অ্যারিস্টটলকে নিয়োগ করা হয়। এবং এই অ্যারিস্টটল পরবর্তীতে মূলত তার দায়িত্ব ছিল তাকে নলেজের দিক থেকে ডেভেলপ করা, তার নলেজ ডেভেলপ করা। তো অ্যারিস্টটল কি করেছেন? অ্যারিস্টটল করেছেন তাকে ফিলসফি সম্বন্ধে বুঝিয়েছেন, তাকে বিজ্ঞান সম্বন্ধে বুঝিয়েছেন, তাকে লজিক বের করা, লজিক্যালি চিন্তা করা শিখিয়েছেন, তার ভিশনকে শার্পেন করেছেন। তার মানে নলেজ ডেভেলপমেন্ট। নাও কোয়েশ্চেন হচ্ছে, বলা হয় যে আলেকজান্ডার দ্য গ্রেট হওয়ার পেছনে রয়েছে তার ওয়ার ফিল্ডে, মানে ওয়ার অ্যাফেয়ার্স, বা তার নিজস্ব স্কিলস, যুদ্ধ কৌশল, এবং তার নিজস্ব ব্যক্তিগত দক্ষতা, যুদ্ধের দক্ষতা, তরবারি চালানো, এই এই জ্ঞানটা তাকে কে দিয়েছে? এই প্র্যাকটিক্যাল স্কিলসটা তাকে কে দিয়েছে? আলেকজান্ডারের বাবা ফিলিপ রিক্রুট করেছিলেন অ্যারিস্টটলকে নলেজ দেবার ক্ষেত্রে, আর আলেকজান্ডারের বাবা ফিলিপ দ্য সেকেন্ড তিনি নিজেই দায়িত্ব নিয়েছেন তার ছেলেকে এই সমরাস্ত্রের জ্ঞান, মানে প্র্যাকটিক্যাল স্কিলস দেবার ক্ষেত্রে, কি ওয়ারফেয়ার, লিডারশিপ, স্ট্র্যাটেজি, অ্যাকশন, এই প্র্যাকটিক্যাল স্কিলসগুলো তার বাবা নিজেই তাকে দিয়েছেন। তার মানে দেখেন, এখানে আমরা পাশাপাশি দুজনকে দেখতে পাচ্ছি, একজন যিনি দিচ্ছেন নলেজ, আর একজন যিনি দিচ্ছেন প্র্যাকটিক্যাল স্কিলস। এই দুইটার কম্বিনেশন যখন হয়েছে, তখন কিন্তু এক্সিকিউশনে যেতে পেরেছে আলেকজান্ডার দ্য গ্রেট। নলেজ প্লাস স্কিল, এই দুইটাকে মিলিত করে আলেকজান্ডার দ্য গ্রেট এক্সিকিউশনে গিয়েছেন, এবং তারপরে আমরা তার অসংখ্য অ্যাচিভমেন্ট আমরা দেখেছি। নাও এই জায়গাটাতে আমাদের অ্যারিস্টটল
তো আমাদের কাছে আছে, আপনারা সবাই জানেন। আমাদের ইউনিভার্সিটির সুনামধন্য প্রফেসর্স বা স্কুল কলেজ ইউনিভার্সিটির টিচার্স যারা, তাদেরকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি অ্যারিস্টটলের পর্যায়ে দেখি, মানে নট লাইক অ্যারিস্টটল, বাট অ্যারিস্টটলের রোলটা প্লে করতে দেখি। তার মানে আমি বলতে পারি যে উই হ্যাভ অ্যারিস্টটল, বাট ওয়্যার ইজ দ্য ফিলিপ? আমাদের ফিলিপ নাই। যার ফলে কি হচ্ছে, এক্সিকিউশন আমরা করতে পারছি না। আমাদের এই যে যে হাজার হাজার গ্র্যাজুয়েট যারা বের হচ্ছে, তারা এক্সিকিউশন করতে পারছে না, বিকজ দে হ্যাভ নলেজ, বিকজ তাদের বিহাইন্ডে অ্যারিস্টটল আছে, বা অ্যারিস্টটলের রোল প্লেয়ার আছে, যিনি অ্যারিস্টটলের রোল প্লে করছেন সেই অ্যারিস্টটল আছে, বাট ফিলিপ নাই। সো এখন এই জায়গাটাতে আমাদের স্কিল গ্যাপ তৈরি হচ্ছে, এডুকেটেড বাট নট এমপ্লয়েবল। দ্যাটস ওয়াই এই ব্রিজটা হচ্ছে না। বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে আপনি যদি দেখেন কর্মবাজারে ঢুকছে যে হাজার হাজার গ্র্যাজুয়েট, তারা সবাই কিন্তু গ্র্যাজুয়েটেড, দে অল আর এডুকেটেড, বাট দে আর নট এমপ্লয়েবল। সো কোয়েশ্চেন হচ্ছে, যখন আমাদের কাজের বাজারে, কর্মবাজারে যখন আমাদের গ্র্যাজুয়েটরা পৌঁছাচ্ছেন, তখন তাদের কাছে একটা কোয়েশ্চেন আছে, ক্যান ইউ ডু দ্য জব? আনফর্চুনেটলি আজ থেকে 2008 সালে সম্ভবত, আমি যখন টিভেট রিফর্ম প্রজেক্টের সাথে কাজ করার আমার সুযোগ হয়, তো 2010 সালে কাজ করতে গিয়ে আমি অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম 12 সালে, ওখান থেকে ট্রেনিং নিয়ে এসেছি, বিকাম আ মাস্টার ট্রেনার। অ্যান্ড এই অস্ট্রেলিয়ার মাস্টার ট্রেনিং প্রোগ্রাম করার সময় আমাদের কাছে একটা খুব চমৎকার একটা মানে কেস স্টাডি আসে, অ্যান্ড দেন সেই কেস স্টাডি থেকে আমি একটা কোটেশন ডেভেলপ করি, যেটা মানে অতীতে আমি বহুবার ব্যবহার করেছি। সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের গ্র্যাজুয়েটরা বলে, আই নো বাট আই ক্যান নট পারফর্ম, আই নো বাট আই ক্যান নট পারফর্ম। বাট আমাদের এমপ্লয়াররা চায়, আই নো অ্যান্ড আই ক্যান পারফর্ম, আই নো অ্যান্ড আই ক্যান পারফর্ম। সো এই যে যে ডিফারেন্স, আই নো বাট আই ক্যান নট পারফর্ম থেকে আই নো অ্যান্ড আই ক্যান পারফর্ম, এইটা তৈরি করা, এই ব্রিজিংটা, যেটা হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেটের ক্ষেত্রে বললাম, অ্যারিস্টটল বলেছে, ডু ইউ নো? ইয়েস আই নো, রাইট? নাও ফিলিপ, তার বাবা তাকে শিখেছে, ক্যান ইউ পারফর্ম? ইয়েস আই ক্যান পারফর্ম, দ্যাটস বিকাম দ্য আলেকজান্ডার দ্য গ্রেট। সো আমাদের গ্র্যাজুয়েটদেরকে যদি এই প্রশ্ন করা হয়, ক্যান ইউ ডু দ্য জব, তারা হয়তো এখন এই বর্তমান প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশের গ্র্যাজুয়েটরা বলবে, আই নো বাট I cannot do the job. So, the danger of separation টা কি? The danger of separation হচ্ছে knowledge without skill. So, knowledge without skill এ, যেহেতু স্কিল থেকে নলেজকে সেপারেট করা হয়েছে, অথবা নলেজের সাথে স্কিলকে অ্যাড করা হয়নি, সো এখানে ডেঞ্জারটা হচ্ছে নলেজ উইদাউট স্কিলের ক্ষেত্রে অনেক সময় গ্র্যাজুয়েটরা হেজিটেট থাকে, অ্যান্ড সাম কাইন্ড অফ মাইন্ড প্যারালাইসিস থাকে। They know but they cannot perform. অ্যান্ড যদি স্কিল উইদাউট নলেজ হয়, যদি স্কিল উইদাউট নলেজ হয়, তাহলে কি হবে? লিমিটেশন অ্যান্ড রেকলেসনেস। তখনও কিন্তু সে ঘাবড়াবে। বিকজ আমার একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলি, আমার সাথে একজন কাজ করতো, যার প্র্যাকটিক্যাল স্কিলস খুব ভালো ছিল। সো আপনারা জানেন যে আমরা নেটওয়ার্ক তৈরি করবার সময় আমরা একটা মিনিমাম ডিস্টেন্সে গিয়ে আমরা হাব বসাই। সো আমার ওই কলিগ কি করছে, সে একটা ল্যাব থেকে আরেকটা ল্যাবের সাথে নেটওয়ার্ক করার কারণে তার ওখানে মাঝখানে প্রায় 10 ফিট বা 15 ফিটের একটা ডিস্টেন্স ছিল। সে ওই ল্যাব থেকে তার নিয়ে ওই পাশের কম্পিউটারের হাবের সাথে লাগিয়ে দিয়েছে, বাট তার স্কিলস ঠিক আছে, কিভাবে হাব লাগাতে হয়, কিভাবে নেটওয়ার্ক তার জোড়া দিতে হয়, সেগুলো তার স্কিলস খুব ভালো আছে, বাট যেহেতু তার নলেজ নাই, যার ফলে কি হয়েছে, সে ওই মিনিমাম ডিস্টেন্সটা মেনটেন করেনি বলে কাজ করছিল না হাব। পরে যখন একজন এক্সপার্ট এসেছে, যার কাছে বোথ নলেজ অ্যান্ড স্কিল আছে, সে দেখে যে কি করছো তুমি তো এই পার্টিকুলার পয়েন্টে তো একটা হাব বসানোর কথা, তুমি তো এই পার্টিকুলার পয়েন্টে হাব বসাও নেই, তুমি তো ডাইরেক্ট তার টেনে নিয়ে গেছো। সো দ্যাটস ওয়াই কাজ করেনি। সো আমি এর আগে যেটা বলেছিলাম যে নলেজ প্লাস স্কিলস এক্সিকিউশনে কাজ করে। এক্সিকিউট করতে হলে নলেজ প্লাস স্কিলস লাগবে, অ্যান্ড এই নলেজ প্লাস স্কিলই অ্যাকচুয়ালি তৈরি করে ইম্প্যাক্ট, প্রভাব তৈরি করে। নাও আরেকটা ছোট্ট বিষয় আছে, সেটা হচ্ছে অ্যাটিটিউড, দ্য মিসিং লিঙ্ক। আপনার কাছে নলেজ হলো, নাও আপনার কাছে স্কিল হলো। সো নলেজ হলো, স্কিল হলো, নাও এই দুটাকে সংযোগ করবার জন্য যে জিনিসটা লাগে সেটা হচ্ছে অ্যাটিটিউড।
আপনার মানসিকতা, আপনার আচরণ। অ্যাটিটিউড বলার ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলি, আমার আরেকটা রিয়েল এক্সাম্পল বলি। আমাদের বাসায় একজন ইলেকট্রিশিয়ান আসতেন। ইলেকট্রিশিয়ান এসে তিনি বিশ্বাস করেন, মানে বিষয়টা এরকম না যে সে খুব ভালো ভাবে সে আমাদের প্রবলেম সলভ করতেন। ধরেন ফ্যান চলছে না, অথবা সুইচ কাজ করছে না, অথবা আপনার পানির ড্রেনেজ ব্লক হয়ে গেছে। এই ভদ্রলোক যখন আসতেন তিনি কিন্তু মারাত্মকভাবে কাজ করতেন, তার হাতের কাজ খুব ভালো, কিন্তু প্রবলেম হচ্ছে তার অ্যাটিটিউড ভালো ছিল না। সো তার অ্যাটিটিউড ভালো না থাকার কারণে আমরা কিন্তু তাকে দিয়ে কন্টিনিউ করাতে পারিনি। সিরিয়াসলি 3-4 টাইমস আমরা তাকে কল করেছি, বাট যেহেতু তার অ্যাটিটিউড ভালো না, আমাদেরকে আরেকজনকে খুঁজে বের করতে হয়েছে। এবং এখন যিনি আমাদের সঙ্গে গত 10 বছর ধরে কাজ করছেন, আমাদের বাসার প্রবলেমগুলো সলভ করছেন, যে ভদ্রলোক, তিনি পারুক বা না পারুক তাকে সবাই ডাকবে, আমার বাসার পরিবাররা সবাই তাকে ডাকবে বিকজ অফ হিজ অ্যাটিটিউড। যেমন জেন্টল, তেমন পোলাইট, তেমন পজিটিভ, তেমন এনার্জাইজড। তার সাথে কথা বললে মনে হয় এটা কোনো প্রবলেমই না। সো লিডারশিপের ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়, কারণ আমাদের তো অ্যাকচুয়ালি লিডার বানাতে হবে, তাই না? সো লিডারশিপের ক্ষেত্রে আমার কাছে মনে হয় নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড। নলেজ থাকলে আমাদের কি হবে? নলেজ ইজ দ্য ফাউন্ডেশন। সো নলেজ থাকলে কি হবে? আমাদের স্ট্রং একাডেমিক, আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি অ্যান্ড কনসেপ্টটা আমরা বুঝতে পারবো, কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকবে। স্কিল আমাকে দেবে হ্যান্ডস অন প্র্যাকটিস, আমাকে দেবে রিয়েল প্রজেক্টের কাজ করার কনফিডেন্স, ইন্ডাস্ট্রি এক্সপোজার ডেফিনেটলি আমার থাকবে, অ্যান্ড অ্যাপ্রেন্টিসশিপ আমার ডেভেলপ, কারণ আমি তো অ্যাপ্রেন্টিসশিপের মাধ্যমেই যাব। অ্যান্ড অ্যাটিটিউড আমাকে যেটা দেবে সেটা হচ্ছে ডিসিপ্লিন, রেসপন্সিবিলিটি, রেজিলিয়েন্স, মানে সক্ষম ফিল করা, ভেঙে পড়বো না আমি, অ্যান্ড দেন কমিউনিকেশন, সুন্দরভাবে যোগাযোগ স্থাপন করা। এই বিষয়টা আমাকে দেবে। তখন একটা ফাউন্ডেশন, একটা ভিত্তি তৈরি হবে, যেই ভিত্তির ওপর অ্যাকচুয়ালি দাঁড়াবে। তো নাও কোয়েশ্চেন হচ্ছে যে, যদি আমাদের বর্তমান সময়ের সিস্টেমে যদি আলেকজান্ডার জন্ম নিতেন, তাহলে কি তিনি গ্রেট হতে পারতেন? কোয়েশ্চেনটা থাকে। সো আমাদের এখন প্রয়োজন হচ্ছে গ্রেটনেসকে আর্কিটেক্ট করা, রাইট? সো এখন কিভাবে? সো নাও দ্য ওয়ার্ল্ড ডাজ নট রিওয়ার্ড হোয়াট ইউ নো। এই কোটেশন আমার খুব ভালো লাগছে, সেজন্য আমি আপনাদেরকে আবার দিচ্ছি। সেটা হচ্ছে, দ্য ওয়ার্ল্ড ডাজ নট রিওয়ার্ড হোয়াট ইউ নো, ইট রিওয়ার্ডস হোয়াট ইউ ক্যান ডু উইথ হোয়াট ইউ নো। দিস ইজ আ ভেরি ভেরি পাওয়ারফুল কোটেশন, এবং এটা আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, পলিটেকনিক, গভর্নমেন্ট, পলিসি মেকার্স, ইন্ডাস্ট্রি কে বুঝতে হবে। আমরা কি শুধু নলেজ দিয়ে এডুকেট গ্র্যাজুয়েট তৈরি করব, নাকি তাকে নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড দেব? এই মেকানিজম কি আমাদের কাছে এখন আছে, বা এটা কি আমাদের চিন্তায় আছে, বা এটা কি অ্যাকশনে এখন পৌঁছেছে? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। সো knowledge shapes your mind, skill shapes your impact, and attitude shapes your journey. This is very, very important. 3 pillars of your success. So now, build leaders, not just graduates. যদি এটা আমাদের মোটো হয়, তাহলে আমাদের কি করা উচিত? ওয়ে ফরওয়ার্ডটা কি হওয়া উচিত? আমি একটু ওয়ে ফরওয়ার্ড নিয়ে এখন একটু কথা বলতে চাই। এটাও ফুড ফর থট, সিরিয়াসলি। সো আমাদের ফাউন্ডেশনটা কি, ইকোসিস্টেমটা কি হবে? ইকোসিস্টেমটা হবে নলেজ, স্কিলস অ্যান্ড অ্যাটিটিউড, সো দ্যাট উই ক্যান বিল্ড আ কেপেবল জেনারেশন, রাইট? এই পর্যন্ত বোঝা গেছে। নাও পলিসি এবং গভর্নমেন্টের কি করা যেতে পারে, আমি কয়েকটা আইডিয়া দিই। যেমন আমাদেরকে আমাদের যেই অ্যাসেসমেন্ট, আপনি খেয়াল করে দেখবেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, পলিটেকনিকের যেই অ্যাসেসমেন্ট, এই অ্যাসেসমেন্টটা অনেক ক্ষেত্রে পেন অ্যান্ড পেপার বেসড, মানে স্টুডেন্টরা যা আছে সব নলেজ মুখস্থ বিদ্যার মাধ্যমে লিখছে, যার ফলে কি হচ্ছে, নলেজ তো বেটার হচ্ছে, কিন্তু ওই যে প্রজেক্টস, ওই যে প্র্যাকটিক্যাল হ্যান্ডস অন, ওইটা তো আমাদের অ্যাসেসমেন্টের আওতায় আসছে না, বা অ্যাসেসমেন্টে থাকলেও ওইটাকে অতটা গুরুত্ব দিয়ে অ্যাসেস করা হয় না, যতটা পেন অ্যান্ড পেপার বেসড এক্সামকে গুরুত্ব দেওয়া হয়।
আপনি কুইজ নেন, সেটাও পেন অ্যান্ড পেপার। আপনি ফাইনাল এক্সাম নেন, সেটাও পেন অ্যান্ড পেপার। আপনি মিড টার্ম পরীক্ষা নিচ্ছেন, সেটাও পেন অ্যান্ড পেপার বেসড। সো ওয়্যার ইজ দ্য স্কিলস? স্কিল অ্যাসেসমেন্টের কোনো জায়গা নেই। সো এই জায়গাটাতে আমাদের পরিবর্তন লাগবে। অ্যাসেসমেন্টকে যদি পরিবর্তন করতে না পারি আমরা, তাহলে অ্যাকচুয়ালি এডুকেটেড গ্র্যাজুয়েট আমরা পাবো, এডুকেটেড, বাট এমপ্লয়াবল গ্র্যাজুয়েট আমরা পাবো না, বিকজ ওই যে মিসিং লিঙ্ক, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড নাই। 2 নম্বর, গভর্নমেন্ট যেটা করতে পারে স্কিলকে প্রমোট করার জন্য, স্কিল পাসপোর্ট আপনার একটা কনসেপ্ট নিয়ে আসতে পারে গভর্নমেন্ট। স্কিল পাসপোর্ট বা স্কিল ক্রেডিট সিস্টেম। আপনার কাছে স্কিল আছে, সো ইউ উইল গেট দিস ফেসিলিটিস। সো স্কিল ক্রেডিট, স্কিল পাসপোর্ট। নাও এটা গভর্নমেন্টের কাছে পৌঁছাবে কিনা আমি জানি না, বাট দিজ আর মাই আইডিয়া দ্যাট আই হ্যাভ জেনারেটেড। সো এটা গভর্নমেন্টের কাছে পৌঁছালে আমি খুশি হব। সো বাট এটা চেয়ে আরো ভালো ভালো আইডিয়া আসতে পারে। আই এম জাস্ট গিভিং ইউ সাম আইডিয়াস। নাও ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ফ্রেমওয়ার্ক আমাদের লাগবে। অ্যাপ্রেন্টিসশিপই তো আমাদের কাছে নাই ওইভাবে স্ট্রংলি, যে বাধ্যতামূলক আপনাকে অ্যাপ্রেন্টিস হতে হবে, বাধ্যতামূলক। মেডিকেলে আছে, যে কারণে আমরা বাংলাদেশে ভালো ভালো ডাক্তার কিন্তু আছে, ভালো ভালো ডাক্তার আছে। কেন? বিকজ ওই যে ইন্টার্নশিপ, অ্যাপ্রেন্টিসশিপটাকে খুব স্ট্রংলি আপনার ইভ্যালুয়েট করা হয়। বাট আমাদের জেনারেল এডুকেশনে, আমাদের টেকনিক্যাল এডুকেশনে এই অ্যাপ্রেন্টিসশিপ ফ্রেমওয়ার্ক নাই। সিরিয়াসলি আমাদের একটা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ফ্রেমওয়ার্ক লাগবে। নাও ইনসেনসিটিভাইজ কোম্পানিজ, মানে কি? সেটা হচ্ছে যে স্কিলকে যদি ইন্ডাস্ট্রি প্রমোট করে, আপনি ইন্ডাস্ট্রিকে ইনসেন্টিভ দেন না। একজন কোম্পানি যদি তার এমপ্লয়ীদেরকে স্কিলিং, রিস্কিলিং, আপস্কিলিং করেন, এবং সেটার যদি একটা লিস্ট তিনি গভর্নমেন্টকে প্রোভাইড করেন, সরকার থেকে সেই কোম্পানিকে আপনি ইনসেন্টিভ দেন, তাকে আপনি কোনো না কোনো বেনিফিট দেন, তাহলে কি হবে? ইন্ডাস্ট্রি কিন্তু এই স্কিলিং, রিস্কিলিং, আপস্কিলিং এর জন্য তারা আগ্রহী হবে, এবং তারা মোটিভেটেড থাকবে। এখন তো চিন্তা করে ওয়াই আই উইল ট্রেন্ড এমপ্লয়ি, কেন আমি আপস্কিলিং, রিস্কিলিং এ যাবো যদি চলে যায় আর এক কোম্পানিতে। তো তখন আপনি যদি কোম্পানিকে ওই ইনসেন্টিভাইজ দের মধ্যে নিয়ে, মডেলের মধ্যে নিয়ে আসেন, তখন কোম্পানি মনে করবে ওকে, ও অন্য একটা কোম্পানিতে যাবে, আমি তো ওকে স্কিলিং করার জন্য, রিস্কিলিং, আপস্কিলিং করার জন্য আমি তো ইনসেন্টিভ পেয়েছি। সো দিস ক্যান বি অ্যানাদার মডেল। এটা হচ্ছে পলিসি এবং গভর্নমেন্টের জন্য আমি বললাম যে ফান্ডিং এমপ্লয়াবিলিটি, নট জাস্ট এডুকেশন। নাও ইউনিভার্সিটির জন্য আমার প্রপোজাল হচ্ছে, ক্যান ইউ অ্যাড ফিলিপ টু দ্য ফ্যাকাল্টি? আমি আগেই বলেছি উই হ্যাভ আলেকজান্ডার। আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েই তো আলেকজান্ডার, তাই না? সো তারা আপনার সঙ্গে শৈশবে আসে, তারা কৈশোরে আসে। এই অবস্থায় আমরা তো তাদের সবার জন্য আমরা অ্যারিস্টটল হায়ার করছি। ফর এক্সাম্পল, আমাদের প্রফেসরস, আমাদের ফ্যাকাল্টি মেম্বারকে যদি আমি চিন্তা করি, আলেকজান্ডারের জন্য অ্যারিস্টটল হিসেবে কাজ করছে। সো হোয়ার ইজ দ্য ফিলিপ? ক্যান ইউ অ্যাড ফিলিপ? সো এই জায়গাটাতে আমি বলছি যে কো টিচিং মডেল মানে হচ্ছে প্রফেসর যিনি থিওরি দিচ্ছেন, সাথে একজন ইন্ডাস্ট্রি এক্সপার্টদেরকে অ্যাড করেন কো টিচিং বা কো ক্রিয়েশনের জন্য। আপনি একজন ইন্ডাস্ট্রি এক্সপার্টকে অ্যাড করলেন। এই মডেলটা হলে কি হবে, একজন স্টুডেন্ট যখন সে গ্র্যাজুয়েট হয়ে বের হবে, তখন সে নলেজ এবং স্কিল দুইটাই পাবে, কারণ ওই যে ফিলিপ আছে তার সাথে। প্লাস প্রজেক্ট বেসড লার্নিং, প্রত্যেকটা ফ্যাকাল্টির জন্য, প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য প্রজেক্ট বেসড লার্নিং ম্যান্ডেটরি। ইউ হ্যাভ টু ডু রিয়েল লাইফ প্রজেক্ট। ইউনিভার্সিটিও তাদের জন্য ইন্টার্নশিপ ব্যবস্থা করবে। আর সরকার, যেহেতু আমার আগের স্লাইডে আমি বলেছি, সরকারও ইনসেন্টিভাইজ করছেন কোম্পানিগুলোকে। সো কোম্পানিও বলবে, কাম অন, সেন্ড মি ইয়োর গ্র্যাজুয়েটস, আই উইল এঙ্গেজ দেম ইন মাই অ্যাপ্রেন্টিসশিপ মডেল অর মাই প্রজেক্ট। সো এটা একটা সো এভরি গ্র্যাজুয়েট মাস্ট আনসার লাস্টে, ইউনিভার্সিটি থেকে বের হওয়ার আগে বা পলিটেকনিক থেকে বের হওয়ার আগে প্রত্যেকটা স্টুডেন্টকে অ্যান্সার করতে হবে, হোয়াট প্রবলেম ক্যান ইউ সলভ? এটার অ্যান্সার করতে হবে, হোয়াট প্রবলেম ক্যান ইউ সলভ। নাও গ্র্যাজুয়েটের কি করতে হবে? গ্র্যাজুয়েট ডেফিনেটলি, যেহেতু সে স্কিল, নলেজ, অ্যাটিটিউড পাচ্ছে, সো ডেফিনেটলি তাকে জব সিকার থেকে স্কিল বিল্ডার, দেন ভ্যালু ক্রিয়েটার হতে হবে। আমি মনে করি আমাদের সিভির দিন শেষ, সত্যি কথা, আমাদের সিভির দিন শেষ। আপনি 1 পেজের একটা সিভি বানান, ওই দিন শেষ।
এখন আমাদের কাছে এআই আছে। এই এআই এর মাধ্যমে আপনি পোর্টফোলিও ডেভেলপ করেন। আপনার নিজের ওয়েবসাইট থাকতে পারে। এখন তো অনেক ফ্রি ওয়েবসাইটও তৈরি করা যায়। অনেক ফ্রি ওয়েবসাইট তৈরি করে একটা ইউআরএল জেনারেট করেন। বিহ্যান্সের মতো সাইটে গিয়ে আপনি আপনার প্রোফাইল তৈরি করেন। কি, কি করেছেন আপনি? অনেক কাজ করেন, বাট সেটার টেস্টিমোনিয়াল আপনি কালেক্ট করেন না, সেটার মানে এভিডেন্স আপনি কালেক্ট করেন না। সো এভিডেন্সগুলো কালেক্ট করে আপনার পোর্টফোলিওর মধ্যে দেন। এমপ্লয়াররা আপনাকে ওই এভিডেন্সের ভিত্তিতে তারা আপনাকে হায়ার করবে, বিকজ আপনি তো এর আগের মডেলে ইউনিভার্সিটি থেকে বের হওয়ার আগে উত্তর দিয়েছেন, হোয়াট প্রবলেম ক্যান ইউ সলভ? ওকে, সো ডিগ্রি প্রুভস ইউ স্টাডিড, মানে আপনার ডিগ্রি প্রমাণ করবে যে আপনি পড়াশোনা করেছেন, বাট স্কিল প্রুভস ইউ ইউ ক্যান ওয়ার্ক। সো ওই স্কিলসটাকে আপনি আপনার পোর্টফোলিওর সাথে যুক্ত করেন। নাও ইকোসিস্টেমটা কেমন হবে? ইকোসিস্টেমটা হবে এমপ্লয়েবল গ্র্যাজুয়েট তৈরি করার জন্য গভর্নমেন্টকে ফান্ডিং করতে হবে এমপ্লয়েবিলিটির ওপর। ইউনিভার্সিটিকে লার্নিং অ্যান্ড ডুইং সেন্টার হিসেবে ডিক্লেয়ার করতে হবে যে এটা লার্নিং অ্যান্ড ডুইং সেন্টার। ইন্ডাস্ট্রিকে মেন্টরশিপ অ্যান্ড অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম চালু করতে হবে উইথ দ্য হেল্প অফ গভর্নমেন্ট সাপোর্ট। অ্যান্ড স্টুডেন্টকে অ্যাটিটিউড অ্যান্ড এই ড্রাইভ দেওয়ার মানসিকতা রাখতে হবে। আমরা যদি এই ইকোসিস্টেমটা বুঝি, আমরা বাংলাদেশকে স্কিল এক্সপোর্টিং নেশন হিসেবে ডেভেলপ করা কোনো ব্যাপারই না। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড দ্যাট আই ওয়ান্ট টু প্রেজেন্ট ইট টুডে। ফর দ্য গভর্নমেন্ট, ফর দ্য ইউনিভার্সিটি, ফর দ্য ইনস্টিটিউশন। আমরা শুধু আমাদের গ্র্যাজুয়েটদের দোষ দিয়ে তো লাভ নাই। তাদের কি দোষ? তারা কিছু জানে না বলেই তো তারা আপনার কাছে যাচ্ছে। আপনি তাকে যেমন তেমন করে বের করে দিয়ে বলেন সব দোষ ওদের, ওরা পড়াশোনা ঠিক মতো করে নেই। হোয়ার ইজ ইউর সিস্টেম? পড়াশোনা করবে কিভাবে? আপনার কাছে সিস্টেম আছে যে সিস্টেমটা ওকে কেপেবল এমপ্লয়েবল হতে সাহায্য করছে? নো, নাই। So every graduate will leave with at least one employable skill, and we have the knowledge, now we must act. So আলেকজান্ডার দিয়ে শুরু করেছিলাম। আলেকজান্ডারের কাছে অ্যারিস্টটল অ্যান্ড ফিলিপ ছিল। আমাদের গ্র্যাজুয়েটদের কাছেও অ্যারিস্টটলের রোল প্লে করা অ্যারিস্টটল আছে, ফিলিপ নাই। লেটস অ্যাড ফিলিপ। আপনি তখন দেখবেন যে মানে আপনার স্কিলিং বাংলাদেশ 18 কোটির মানুষের বাংলাদেশ ঝকঝক করছে। That's it from my side. Now, if you have any question, you can ask.